আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমাদের এই পডকাস্ট সেশনে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমরা বান্ন মেডিমার্ট থেকে প্রতিনিয়ত পডকাস্ট সেশন আয়োজন করছি, যেখানে আমরা গেস্ট হিসেবে নিয়ে আসছি সেই সব মেডিকেল স্টুডেন্টদের যারা তাদের একাডেমিক সাফল্যের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও নিজেদেরকে সমভাবে রিপ্রেজেন্ট করছে এবং অন্য অনেকেরই অনুপ্রেরণা হয়ে দাঁড়াচ্ছে। তো তেমনই একজনকে আজকে আমার পডকাস্ট সেশনের গেস্ট হিসেবে পেয়ে গিয়েছি, রেজওয়ানা হক, যে এখন পড়াশোনা করছে এমবিবিএস ফাইনাল ইয়ারে, সামনে প্রফ এক্সাম দিচ্ছে এখন। তো তাকে আমি আজকে গেস্ট হিসেবে পেয়ে গিয়েছি এবং তাকে তার পরিচয় দিয়ে আমরা আমাদের সেশন কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তকে, যে আমাকে এইভাবে গেস্ট হিসেবে নিয়ে আসার জন্য। আর স্পেশালি সুদীপ্ত আমাকে বলেনি, এটা আমার জন্য পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল, এই জন্য আরো বেশি থ্যাংক ইউ। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আমি আমার নিজে পরিচয় দিই। আমি রেজওয়ানা হক, বর্তমানে পড়াশোনা করছি আশিয়ান মেডিকেল কলেজে। আমার সেশন 2020-21। এই তো 2টা ফাইনাল প্রপ চলছে, 2টা পরীক্ষা অলরেডি দিয়েছি, রিটেন এখনো বাকিগুলো বাকি আছে। তো আপু, আমি যেটা জেনেছি যে আপনার যে জার্নি পড়াশোনার বা একাডেমিক, এর পাশাপাশি আপনি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ঠিক সমানভাবেই উন্নতি করছেন এবং এর পাশাপাশি জেনেসিসের মতো বড় একটা প্ল্যাটফর্মে, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আপনি প্রোগ্রাম টিমটাকে লিড দিচ্ছেন বা এর পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোতে অংশ নিচ্ছেন। সেটা কিভাবে আপনি এভাবে পড়াশোনার পাশাপাশি ব্যালেন্স করতেছেন বা এত সাকসেসের যে সিক্রেটটা কি? আচ্ছা সুদীপ্ত, দেখো, যদি আমি একদম এক লাইনে বলি, আমি একটু ডিটেলসে বলবো না তা না, তবে আমি একদম মূলভাবে একটা কথা বলি। আমি পড়াশোনা করি, রাইট, তবে পড়াশোনা করার জন্য আমার যে এনার্জি, যে ফুয়েল, যেটা আমার দরকার, সেটা কিন্তু আমি পাই আমার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে। এটা আমার মন ভালো রাখে। আর পড়াশোনা তো আমি করি নিজের জন্য অবশ্যই, বাট আমার মন ভালো রাখার উপায় হলো আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এবং এর পাশাপাশি বিভিন্ন সময় আপনাকে হোস্টিংয়েও দেখা যায় এবং এক একটা প্রোগ্রাম আমরা জানি সেখানে এত বড় বড় গেস্ট থাকে এবং এর পাশাপাশি যে গেস্টদের জন্য যে লাস্টে যে কোশ্চেন সেশনগুলো থাকে এগুলো অ্যারেঞ্জ করতে হয়, আদার্স যে এতগুলো ফর্মালিটিস, এগুলো মেনটেন করে আপনি যে হোস্টিংগুলো করেন সেগুলো আসলেই অনেক দুর্দান্ত হয় এবং সবাই সেগুলো পছন্দ করে। তো আলটিমেটলি যারা হোস্টিংয়ে আসতে চাচ্ছে বা নতুন নতুন হোস্টিং শুরু করতেছে, তাদের জন্য আপনার কিছু পরামর্শ? থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত, যে আমাকে এটা বলার জন্য যে অনেক ভালো কিছু করছি। আচ্ছা, যারা নতুন হোস্টিং এ আসতে চাচ্ছ তাদের জন্য পরামর্শ, যদি হোস্টিংটাকে ভালোবেসে থাকো, প্রথমত এটাকে ভালোবাসতে হবে। এইরকম না আমি গেলাম, ক্যামেরার সামনে দাঁড়ালাম, বললাম, চলে আসলাম, এইটা না। বা তুমি ধরো এরকম হবে, তুমি আসলা, তুমি এসে হলো কোনো একটা প্রোগ্রাম জাস্ট করলা, তোমাকে কিন্তু কেউ কিছু বলবে না যে প্রোগ্রামটা এমন কেন এমন কেন। কিন্তু আমি যে কোনো প্রোগ্রাম করি, যেটাই করি, এখানে অনেকে প্রশ্ন করে যে এটা পেইড, এটা তো নন পেইড, বা এই যে একটা ব্যাপার। দেখো, আমার কথা, আমি যদি একটা গোল একটা জিনিস আঁকাই, সেই জিনিসটা যদি আমি আঁকাই, তাহলে সেটা অবশ্যই বিশেষভাবে আঁকাবো, মনোযোগ দিয়ে আঁকাবো, যাতে করে ওইটা যে আমি আঁকিয়েছি এটা থাকে। তেমনই হোস্টিংটা, যে আমি হোস্টিংটা করতেছি, আমি করছি, সো আমি ফুল এফোর্ট দিই। আর ফুল এফোর্ট বলতে এই একটা হোস্টিং করার জন্য কিন্তু শুধু কয়েকটা কথা বললে হয় না। এটা অনেকেই করে, অনেকে মনে করে জাস্ট ক্যামেরার সামনে গেলাম, একটু হোস্টিং করলাম, চলে আসলাম, বাট ওটা হোস্টিং না, ওটা জাস্ট তোমার বলা। তুমি যেমন বইপত্র পড়তেছো, জাস্ট বলে আসলো। একটা হোস্টিং করার জন্য তোমাকে ফার্স্টে কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। এখন যদি অনলাইন হোস্টিং হয়, সেই ক্ষেত্রে তোমার ক্যামেরার, আমাদের হোস্টিং এর তো অনেকগুলো ভাগ আছে। ধরো শুরুতে আমাদের পজিশন চেক করে নিই, যে আমাদের পজিশন ঠিক আছে কিনা, আমাদের লাইট ঠিক আছে কেন, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যান্ড মুভমেন্ট। তো এই ব্যাপারগুলো খেয়াল রেখে দেন তোমার গেস্টের সাথে খুব সুন্দরভাবে পোলাইটলি কথা বলতে। এখন তুমি এসে জাস্ট নর্মাল ভাবে আমি একটা কথা বলতে পারি যে ইট ইজ এ বিউটিফুল, বা এরকম একটা জাস্ট আমি একটা খুব সহজ একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। আবার আমি চাইলে কিন্তু ওটা অনেক সুন্দর একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। তো ব্যাপারটা এরকম যে তুমি যত সুন্দর সুন্দর শব্দ উচ্চারণ করবা, যত সুন্দর হবে তোমার শব্দ চয়ন, তত সুন্দর হবে তোমার হোস্টিং। আপনি একটা দারুণ কথা বললেন যে শব্দচয়ন যদি সুন্দর হয় সেক্ষেত্রে আমাদের হোস্টিং আরো অনেক দারুণ হয়ে ওঠে। তো সেই প্রসঙ্গ থেকে আমি জানতে চাই যে আজকে তো জেনেসিস মেডি অলিম্পিয়াড ছিল এবং আপনি সেখানে উপস্থাপক ছিলেন এবং সর্বোপরি সেখানে সাকলাইন রাসেল স্যারের মতো এত খুব ভালো একজন ভাস্কুলার সার্জন গেস্ট ছিলেন এবং আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা কন্ডাক্ট করেছিলেন। সেক্ষেত্রে যে উপস্থাপক হিসেবে মানে কখনো কি আপনার নার্ভাস লাগে না, বা কখনো কি মনে হয় না যে এই জিনিসটা ভুল হচ্ছে, বা এই ধরনের যে পরিস্থিতিগুলো, এগুলো কিভাবে আপনি সামাল দেন? প্রথমত
উপস্থাপনা করা এটা আমি এনজয় করি। 1 নাম্বার প্রথম কথা যে আমি এটা এনজয় করি। আর ভয় লাগা, ভয় ভীতি আমার কেটে গেছে, যেটা সত্যি কথা। আর আমার মনে হয় না যে আমি খুব ভয় পাই বা মেডিকেলে এসে, না আমি এইরকম না। হ্যাঁ, আমার আগের যদি আমাকে এখন মানে আরো জিজ্ঞেস করা হয় আপু আপনার শুরু কি, এটা কি, তখন হয়তো আমি অনেক কিছু বলবো যে না এরকম এরকম ভাবে আসছে। বাট যদি এখন প্রেজেন্টের কথা জিজ্ঞেস করা হয় অবশ্যই বলবো যে না আমার কখনো ভয় লাগে না, আমার চিন্তা হয় না, আমার কোনো কিছু মানে মনে হয় না যে একটা কি হবে যদি আমি ভুল বলি। আমি জানি আমি স্টেজে উঠেছি, আমি পারবো, আমি পারবো মানে আমি পারবো, আর আমি যেটা বলবো আমি কনফিডেন্টলি বলবো। আমি যদি ভুল করি, ভুল মানুষ মাত্রই হয়, সো আমি ভুলটা ঠিক করে নেবো। এখানে তো আমাকে কেউ মারছে না, আর স্টেজটা আমার, সবার মানে আমার কথাটা শোনানোই আমার এখানে দায়িত্ব। সবার উচিত বা সবার এখানে আমার দিকে অ্যাট্রাক্ট করতে হবে, এটাই হলো আমার মাথায় থাকে, আর কিচ্ছু আমার মাথায় থাকে না। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলতে বলতে আমার হঠাৎ করে মনে পড়লো, আপনি তো ঠিক সমানভাবে একাডেমিক সাইডেও আপনার যে সাফল্য সেটা ধরে রাখছেন। আপনার পছন্দের সাবজেক্ট? আচ্ছা, যদি পছন্দের সাবজেক্ট এটা নিয়ে আসে, এই মুহূর্তে বলতে গেলে আমি বলবো গাইনিটা আমার ভালো লাগে। কারণ হলো আমার কলেজে গাইনির পেশেন্ট আছে। আর তোমার যেইটা আমি, আমার কাছে ওই যে হয় না যে অনেক মুখস্থ করলাম পড়লাম, হ্যাঁ আমি মুখস্থ করতে পারি, আমি মুখস্থ জিনিসটা মুখস্থই থাকে, রাইট? বাট ওই জিনিসটা না আর আমার ওই রকম হয় না যে আমি যে অনেক আছে যে মুখস্থ করে রেখে দিয়েছি পরে আবার রিলেট করে ফেলে রোগীর সামনে বা সামনে সামনে। আমি কিন্তু এটা অত ভালো পারি না। কিন্তু আমি যদি পেশেন্টটার গায়ে হাত দিই, পেশেন্টটা যদি আমি ধরি একবার দেখি, পরে আমার ওই জিনিসটা না অত পড়া লাগে না, আর কেমন যেন আমি হয়ে যায়। সো আমি বলবো আমার এই মোমেন্টে গাইনিটা ভালো লাগে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো পড়ার মজাই এটা, যে যখন আমরা কোরিলেট করে পড়ি পেশেন্টের সাথে, তখন সেই জিনিসগুলো আমাদের অনেক ভালো মনে থাকে। তো সেক্ষেত্রে আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনাদের এখন ফাইনাল প্রফ চলতেছে, আপনি সবেমাত্র মেডিসিনের প্রফ দিয়ে দেন যে এই যে হোস্টিং এর মতো কাজটা করলেন, বা এই যে আদার্স যে আপনি পড়াশোনার পাশাপাশি বা এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আপনি পড়াশোনাটা কিভাবে ব্যালেন্সড করেন? আচ্ছা, আমি তো আগেই বলেছি যে এটা আমার ফুয়েল হিসেবে কাজ করে, সো ব্যালেন্স তো করতেই হয়। আর একটা ব্যাপার যে তোমার টেকনিক্যাল হতে হবে, অনেক টেকনিক্যাল হতে হবে। যে তুমি আগে তোমার মাথা খাটাতে হবে, পুরোটাই তোমার ব্রেনের উপর কাজ করতে হবে। তুমি যদি এখন ধরো আমি একটা অ্যাডভাইজার প্রোগ্রাম ম্যানেজমেন্ট টিমে, আমি চাইলে কিন্তু আমি সব কাজই করতে পারি, এটা আমি করতে পারি, কিন্তু আমাকে আমার টার্গেট ফুলফিল, আমার মাথায় আগে রাখতে হবে আমার পড়াশোনা। দ্বিতীয়ত আমার রাখতে হবে যে আমার টিমটাকে অ্যাক্টিভ করতে হবে। পড়াশোনা আর টিম এই দুইটা যদি আমি অ্যাক্টিভ রাখতে চাই, তখন আমার পড়াশোনা তো আমার নিজের ব্যাপার, টিমটা আমি অ্যাক্টিভ রাখবো কিভাবে, টিমটা আমাকে ভাগ করে দিতে হবে। ভাগ করবো কিভাবে, কার উপর ডিপেন্ড করে ভাগ করবো, এই যে এই জিনিসগুলা কিন্তু তখন হলো আমার ব্রেন খাটায় যে হ্যাঁ একে এই কাজটা দিলে আমার কাজটা অনেক সুন্দর হবে। তো তখন আমি এইভাবে ভাগ ভাগ করে দিই, যাতে করে এই যে আমি প্রফ দিচ্ছি, আমি কি এখন অনলাইনে আসছি, আমার টিম কি ইনঅ্যাক্টিভ হয়েছে না? টিম কিন্তু একদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়নি। ইভেন আমি এইটা না, আমার তো টিমে 2024 সালের ডিসেম্বর মাস থেকে আমি অ্যাডভাইজার হিসেবে আছি। ভাইয়ারাও বলবে না কোনোদিন রেজাও না তোমার টিম একদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়েছে। আমি এর মধ্যে প্রফ দিয়েছি, আমার সব কিছু চলছে। কারণ একটা যে আমি মানে আমার আগে থেকে ধরে রাখি যে আমার পড়াশোনার সময় গ্যাপ আসবে, আমার টিমটাকে আগে অ্যাক্টিভ রাখতে হবে। সো আমি ওইভাবে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। তোমার মাস্ট দূরদর্শিতা এই জিনিসটা তোমার ভিতরে থাকতে হবে। তুমি এখানে বসে আসছো, তোমাকে ভবিষ্যতের চিন্তাটা আগে করা লাগবে। এইটা না যে আমরা অনেক ভবিষ্যতের চিন্তা মানে কি টাকা কামানো, রাইট? বাট এইটা না, তোমার হলো যে যেই কাজটা তুমি করছো ওই কাজটা তোমার, যেমন আমার এই যে অ্যাডভাইজার এই ব্যাপারটা, পড়াশোনাটা ঠিক রাখতে হবে, আমার প্রফেশন আমি টাইম দেবো না, বাট আমার টিম অ্যাক্টিভ রাখবো, ওইটা ভেবে আমাকে আগে থেকে সব ডিসিশন মেকিং করতে হয়েছে। এইভাবে আর যেমন আজকে হোস্টিং করলাম, কালকে সকালে আমি পরীক্ষা দিয়ে আসছি, রাতে তো আমার ঘুম হয়নি, পরীক্ষার আগের দিনও ঘুম হয়নি, আবার আজকে হোস্টিং। তো এটা আমার প্ল্যান ছিল, আর আমার অনেক শখ ছিল যে এরকম একটা বড় জায়গায় হোস্টিং করা। তো এই তো হয়ে গেল। আচ্ছা, আমার এর পাশাপাশি একটা কোশ্চেন আছে একাডেমিক্যালি, সেটা হচ্ছে যে একাডেমিক ভাবে অনেকে বলে যে টেক্সট বইগুলো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমরা তো জানি এই যে ভাস্ট সিলেবাস বা ফাইনাল ইয়ারের ক্ষেত্রে যেটা হয় যে এত এত ক্লিনিক্যাল সাবজেক্টের ভিড়ে বা এত ব্রাঞ্চের ভিড়ে যে এই যে মেইন বই বা টেক্সট বই পড়ার ব্যাপারটা, এটা আপনি কিভাবে আপনার সাথে কোরিলেট করেন, বা এই যে টেক্সট বইয়ের যে বিষয়গুলো আমরা পড়ি সেই জিনিসটা কিভাবে টিচারদের লেকচারের সাথে আপনি ব্যালেন্স করে পড়েন? আচ্ছা, টেক্সট বইয়ের কথা আসলে আমি বলবো যে আমার নিজের কিন্তু খুব টেক্সট বই পড়া হয় এমন না, বাট তার মানে এটাও না যে আমি বই খুলেও দেখি না। আমি বই খুলে দেখি। কখন দেখি? ধর আমি আগে যেহেতু গাইনির কথা বলেছি, তো আমি গাইনিটাকে রিলে টানি। ওইখানে তোমার যে দপ্তর বইটা না, ওখানে জাস্ট গল্পর আকারে দেওয়া আছে, তুমি জাস্ট রিডিং দিবা, শেষ, তোমার হয়ে গেল। ওইটা যে
আমাকে একদম লাইন বাই লাইন মুখস্থ করা হবে, নট লাইক দ্যাট। এইরকম যে তোমার যেটা ভাল লাগছে বা বা আমাদের হলো মেডিসিনের কি হয়, স্যার আমার কিন্তু সব এখন কিন্তু আমার মেডিসিনের ডেফিনেশন 100% পড়ার কোনো দরকার নেই। আমার জাস্ট যেটুকু যেটুকু দরকার সেটুকু কিন্তু টিচাররা বলে দেয়, ওইটুকু এসে জাস্ট একটু মিলাই নিলাম। তো এটাই ছিল আমাদের পডকাস্টের আজকে মূল টপিক গুলো, এবং এর পাশাপাশি 52 মেডিমার্টে আপনি আজকে হচ্ছে প্রথমবার, আজকে কি আপনি প্রথমবার এসেছিলেন? আমি 52 মেডিমার্টে আমার প্রথমবার না, এই টেবিলও আমার প্রথমবার না, আমার শুটিংও প্রথমবার না, এটা আমার দ্বিতীয়বার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে প্রথমবার পেয়েছি। তো 52তে আসার পর, যেহেতু আপনি এটা দ্বিতীয়বার আসলেন, এখানে আসার পর আপনার অনুভূতি কি? যেহেতু এটা বই এবং মেডিকেল কালেকশনের একটা বিশাল রাজ্য বলা যায়। আচ্ছা, একটা কথা শেয়ার করি। আমি না এর আগের বার আসছিলাম, জাস্ট আমার একটা শুটিং ছিল, শুট বলতে তোমার আমাদের বইয়ের নিয়েই, যে বইয়ের কি কি ছিল আমার মোস্ট প্রবাবলি সেটা ছিল তোমার ফার্মাকোলজি বই নিয়ে, রাইট? জুমার সিরিজের ফার্মাকোলজি বই। তো সেটা নিয়ে এসে আমার তখন তাড়াতাড়ি কি বলবো যে এসে হ্যাঁ একটা দুটো হয়তো আমি মিরর সেলফি তুলে চলে গেছি, বাট আমার পরে খালি একটা কথা মনে হয়েছিল যে এখানে তো আমার কিছু পিকচার তোলা দরকার ছিল, স্পেশালি তোমার ডে দেখে, বুঝছো? তোমার ডে দিয়েছিল, আমার ধর মনে হলো আল্লাহ আমি তো পিকচার তুললাম না, জিনিসটা তো অনেক সুন্দর, মানে একটা অদ্ভুত শান্তি, মানে একটা কুলনেস। এখন হয়তো শুধু ফুলের মধ্যে থেকে সুবাস বের হয় এমন না, কিছু বইয়ের মধ্যে থেকে হয়তো সুবাস বের হয়, হয়তো কিছু কমলতা বা কিছু ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়া সেটা এখানেও আছে। আর এখানে যেহেতু খালি বই বই ঘেরা, আর কি সুন্দর লাইটিং করা আছে, বসার পরিবেশ আছে, আরো আমাদের মেডিকেল রিলেটেড অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে। আর আমার খুব মজা লাগে যে এই টাইপের ইনস্ট্রুমেন্ট গুলো এখানে অনেক বেশি সুন্দর সুন্দর থাকে। তো এই তো ভালোই লাগে। তো সবশেষে হচ্ছে আপনাকে আমরা আমাদের পডকাস্টে পেয়ে খুবই আনন্দিত, এবং 52 মেডিমার্ট সম্পর্কে আপনার এক বাক্যে মন্তব্য কি করবেন আপনি? এক বাক্যে বলতে গেলে আমি এটাই বলবো, 52 মেডিমার্ট অনেক সুন্দর কাজ করছে, অনেক গুছানো তাদের কাজ, আমার ভালো লাগছে তাদের কাজের ধারাটা। আশা করি 52 মেডিমার্ট আরো ভালোভাবে এভাবে গুছিয়ে তারা কাজ করে, যেমন নীলক্ষেতে মানে আমি শুনেছি যে নীলক্ষেতে কিন্তু ব্রাঞ্চ খুলেছে, সো এটা আরো বেশি ভালো করে করবে। আর যদি কখনো সুযোগ হয়, আমি যদি যুক্ত হতে পারি আবারও, তো আমি যুক্ত হতে চাই। অবশ্যই আপনাকে দাওয়াত রইল নীলক্ষেত মেডিমার্টের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে ঘুরে দেখার জন্য, এবং এর পাশাপাশি যারা ভিউয়ার্স রয়েছেন, দর্শক, আপনাদেরও হচ্ছে দাওয়াত রইল 52 মেডিমার্টে ভিজিট করে যেতে পারেন। তো আজকে আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।